আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নুসরাত অ্যান্ড নাসিফ পেজের থেকে। আমি নাসিফ। লাস্ট পর্বে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে অটোয়া থেকে টরন্টো আসলাম। তো প্রথমেই বলে নিচ্ছি, যারা আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন, শেয়ার করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের পেজটাকে লাইক করেননি, শেয়ার দেননি, তারা দয়া করে পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে আপনারা প্রেস করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী যে কোনো ভিডিও আসলে আপনারা আমাদের সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো এটা হচ্ছে আমাদের কানাডা পর্বের লাস্ট সিরিজ, যেখানে আমরা দেখাবো কানাডার টরেন্টো শহরের বেশ কিছু জায়গা। তো আমরা অনেকগুলো প্লেস আপনাদের দোয়ায় টরেন্টোতে ছিলাম, দেন নায়াগ্রা ফলস, দেন হচ্ছে মন্ট্রিয়াল, দেন কিউবেক, দেন অটোয়া। এখন লাস্ট আমাদের ডেস্টিনেশন টরেন্টো। তো এইখানে আমরা 4-5 দিন থাকবো। 4-5 দিন থেকে আমরা আবার বাংলাদেশে ব্যাক করব। তো এটা হচ্ছে আমাদের শেষ পর্ব। তো আমরা টরেন্টোতে চলে আসি অটোয়া থেকে আমরা বাসে চলে আসছি। যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি তারা কাইন্ডলি আগের পর্বগুলো ভিজিট করবেন, দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের এই সমস্ত আপনাদের ভালোবাসা পেয়েই আসলে এই ভিডিওগুলো করা। তো আমরা টরেন্টোতে চলে আসি সকাল সকাল। সকাল সকাল বলতে দুপুরের মধ্যে 11টার মধ্যে আমরা চলে আসি। অটোয়া থেকে আমাদের টরেন্টোতে আসতে সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা বাসে, যেটার প্রাইস আমরা অলরেডি বলে দিয়েছিলাম আমাদের লাস্ট পর্বে। তো এসে আমি আর নুসরাত হোটেলে আমরা চেকিং করি। চেকিং করে বের হয়ে যাই। বের হয়ে ফার্স্টেই আমরা একটা টিপিটি থেকে একটা টি নিয়ে আমরা দেন হাঁটতে হাঁটতে চলে যাই হচ্ছে সিএন টাওয়ারের একদম কাছে, যেখান থেকে হচ্ছে কি আসলে সিএন টাওয়ারের উপরে উঠা যায়, রজার সেন্টারে যাওয়া যায়। তো ওই দিন রজার সেন্টারে একটা বেসবল, যেটা খুব ফেমাস কানাডিয়ান গেম, সেখানে খেলা চলছিল। তো আমরা একদম চলে আসলাম সিএন টাওয়ারের কাছে। তো সিএন টাওয়ারে উঠার চিন্তা করেছিলাম, বাট আসলে ওই দিনও আমার সানডেতে পড়ে যাওয়াতে এত রাশ ছিল, অনেক বড় লাইন ছিল। তো অনেক রোদ ছিল, আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তো একদম আমরা সিএন টাওয়ারের সামনে হাঁটতে হাঁটতে চলে গেলাম। কারণ এর আগেও টরেন্টোতে আমরা প্রথমে 3 দিন ছিলাম, পরে আবার 2 দিন ছিলাম, বাট আসলে সিএন টাওয়ার একদম কাছে আমরা যেতে পারিনি। তো আজকে এখান দিয়ে আমরা গুগল ম্যাপ দিয়ে হেঁটে হেঁটে একদম আমি সিএন টাওয়ারের খুব কাছে, একদম কাছে, যেখান থেকে আসলে সিএন টাওয়ারের টিকিট সেল হয়, উপরে উঠা যায়, সেই সিএন টাওয়ারের কাছে গেলাম। এটাই হচ্ছে সেই সিএন টাওয়ার, এবং পাশেই হচ্ছে রজার সেন্টার। রজার সেন্টার হচ্ছে একটা অনেক বড় ফিল্ড, যেখানে বেসবল খেলা হয়। আমি যতটুকু শুনেছি যে নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপে এই মাঠটাকে নাকি বলে ফিফার গেমগুলো হবে এখানে একটা। দেন হচ্ছে গিয়ে কানাডার আরও 2টা প্লেসে ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা হবে। তো রোদের মধ্যে হাঁটতে হাঁটতে নুসরাত আর আমি সিএন টাওয়ারের কাছে চলে যাই। তো এই যে হচ্ছে সেই বিশাল বড় লাইন, অলমোস্ট প্রায় অনেক বড়, 400-500 মানুষের লম্বা লাইন দেখে তো নুসরাত বলল যে আজকে আর এখানে যাওয়ার ইচ্ছা নেই। এই যে এত বিশাল বড় লাইন, হ্যাঁ, রোদের মধ্যে দাঁড়া থাকার ইচ্ছা ছিল না। তো পাশে সিএন টাওয়ারের যে বিল্ডিংয়ের নিচেই এই প্লেসটাতে আমরা কিছু ছবি তুলি। সিএন টাওয়ারে এখানে যাওয়ার জন্য, উপরে ওঠার জন্য অ্যাডাল্টদের টিকিট হচ্ছে অলমোস্ট $60 আমার যতটুকু মনে পড়ছে। সেটা আমরা একটু পরে, হ্যাঁ, $60। আর বাচ্চাদেরটা হচ্ছে গিয়ে আপনার $35। আর ইয়াং, ওল্ড যারা বৃদ্ধ তাদের জন্য হচ্ছে $35। তো ওইখানে এত ভিড় দেখে পরে নুসরাত বলছে যে চলো আজকে না, তাহলে আমরা অন্য একদিন এসে যদি উপরে ওঠার সময় পাই দেন আমরা উপরে উঠবো। আসলে দেখতে দেখতে পরবর্তীতে আসলে একটা যে স্পট যখন রেখে চলে আসা হয়, পরবর্তীতে আর ওই স্পটে আসলে যাওয়া হয় না। তো আমাদের ব্যাড লাক ছিল যে আমরা আর পরবর্তীতে সিএন টাওয়ারে যেতে পারিনি। এখানে একটা লোক ড্রাম বাজাচ্ছিল, উনি আসলে মানুষদের মনোরঞ্জন করছিল, এবং উনি বিভিন্ন সঙের সাথেই করছিল। এখান দিয়ে আমরা রজার সেন্টারের কাছাকাছি যাই। তো রজার সেন্টারে আসলে বেসবল খেলা দেখার ইচ্ছা ছিল, বাট গেম শুরু হয়ে গেছিল। দেন পার এন্ট্রি ফি বলতেছিল হচ্ছে গিয়ে কত, 45 অথবা $55 আমার যতটুকু মনে পড়ছে। তো ওইখান দিয়ে আর
যাওয়া হয়নি। পরবর্তীতে আমরা হাঁটতে হাঁটতে নুসরাতকে বললাম চলো অন্য কোথাও যাওয়া যাক, নেক্সট প্লেসে যাই। তো নেক্সট প্লেসে আমরা যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে দেখলাম যে এই প্লেসটা দিয়ে হেঁটে হেঁটে হচ্ছে কি আমরা টরেন্টো সাইন যে লেখাটা নেথন ফিলিপস স্কোয়ার ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল। তো হাঁটতে হাঁটতে দেখলাম আমরা ইউনিয়ন স্টেশনে চলে আসছি। তো ইউনিয়ন স্টেশন দিয়ে নেথন ফিলিপস স্কোয়ারটা কাছে। তো আমরা ওইখানে ইউনিয়ন স্টেশনে বের হই, হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করছিলাম। কারণ এগুলো সব ওয়াকিং ডিস্টেন্সে, আমার কাছে ওয়াকিং ডিস্টেন্সই মনে হয়েছে। কারণ যত হাঁটা যায় তত আসলে এক্সপ্লোর করা যায়, জিনিসগুলো দেখা যায়, ভালো লাগে। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা বিভিন্ন স্পট প্লেস যেগুলো আসলে না হেঁটে, আচ্ছা আমরা হচ্ছে ক্লক টাওয়ারের কাছাকাছি যেতে যাচ্ছিলাম। আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখলাম যে 10-15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে গিয়ে সিএন টাওয়ার কি রজার সেন্টার থেকে। দেন আমি আর নুসরাত হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে ওই যে সামনে যে লম্বা যে বিল্ডিংটা সেটাই হচ্ছে ক্লক টাওয়ার। এই হচ্ছে সেই ক্লক টাওয়ারটা, দেখতে সামনাসামনি অনেক সুন্দর। এটাও একটা আইকনিক প্লেস যেখানে অনেকেই ছবি তুলছিল। এটা হচ্ছে কি একদম সিএন টাওয়ারের নেথন ফিলিপস স্কোয়ার যেখানে টরেন্টো সাইনটা ওইটার পাশে। তো আলহামদুলিল্লাহ ক্লক টাওয়ারটা এর আগের দিন যে কদিন আসছিলাম আসলে রাতের বেলা আসছি, তো যার কারণে আসলে এই ক্লক টাওয়ারটা ওইভাবে চোখে পড়েনি বা ওইভাবে আমরা দেখিনি। তো এইখান দিয়ে সামনে হাঁটলাম, তো এখানেও ভিতরে এন্ট্রি করা যায়, বাট অলমোস্ট তখন 5টা বেজে গেছিলো। 5টা বেজে যাওয়ার কারণে আসলে আর আমরা ভিতরে ঢুকিনি। তো একটু সামনে দেখলাম যে অনেক ক্রাউড, নেথন ফিলিপস স্কোয়ারের প্লেসটায় অনেক ক্রাউড। তো বুঝতে পারছিলাম না যে আসলে কী হচ্ছে। পরবর্তীতে যখন সামনাসামনি যাই তখন আসলে বুঝতে পারি যে ওইখানে একটা প্রোগ্রামের মতো চলতেছে। তো এইখান দিয়ে আমরা এই ক্লক টাওয়ারের কাছে কিছুক্ষণ দাঁড়ালাম, কিছু ফটো সেশন করলাম। ভালোই লাগছিল আসলে। ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি চলেছে আমরা বলি। তো কিভাবে দেখতে দেখতে সকালে চলে এসে অটোয়া থেকে আমরা টরন্টোতে চলে আসলাম। এটা অলমোস্ট আমাদের 18 ডে, 18 নম্বর দিন ছিল হচ্ছে গিয়ে টরন্টোতে। কারণ আমরা টোটাল 22 দিন ছিলাম। তো এখন লাস্টের 4 দিন হচ্ছে আমরা টরন্টো এক্সপ্লোর করব। কারণ কিছু শপিং, কিছু টুকটাক গিফট কেনা, এগুলো সব কিছুই আমরা এই লাস্টের দিকে রাখছিলাম যে এইখান থেকে আমরা ওইভাবেই করব। তো হাঁটতে হাঁটতে সেই আবার সিটি সিটি সাইট সিংয়ের যে বাসগুলো, যে ওপেন এয়ার বাস যেটাকে বলে, উপরে ছাদ ছাড়া, তো সেটা আবার চোখে পড়লো। তো নুসরাতকে ওই দিনও বললাম যে চলো যাবা কি না। তো তখন ও বলছিল যে না, বাসে করে না, কারণ কি আজকে সারাদিন বাস জার্নি করছি। তো সকালবেলা প্রায় 2-3 ঘন্টা বাস জার্নি করা হয়েছে, আজকে আর যাবো না। তো এইখানে হাঁটতে হাঁটতে যে নেথন ফিলিপস স্কোয়ারের কাছাকাছি, যেখানে আমরা প্রথম দিন বা দ্বিতীয় দিন আমরা হটডগ খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তো নুসরাত বলছিল চলো এখানে যাই। তো এখানে যেতে যেতে দেখলাম যে এখানে অলরেডি একটা অনেক বড় প্রোগ্রাম চলছে, যেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কমিউনিটি। আসলে বাইরের দেশে এমন একটা প্লেসে ইন্ডিয়ান একটা ফেস্টিভ্যাল, যেটা দেখে আসলে অবাক হয়েছিলাম। যে যেখানে নেথন ফিলিপস স্কোয়ারের মতো জায়গায় তারা পুরাটা হয়তো বা এটা তারা অর্গানাইজ করেছে। এই প্লেসটায় তারা তাদের ফ্লেভার অফ আর্ট, যেটা ফুড স্টল ছিল, তারপর হচ্ছে ডান্স ছিল, অনেক কিছু ছিল এখানে। অনেক ধরনের ফুড স্টল, তারপর হচ্ছে এটাকে কী বলে, ক্রোকারিজ, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন অর্নামেন্টসের বিভিন্ন ধরনের সব। তবে সবচেয়ে বেশি ফুড স্টলগুলোই ছিল। ইন্ডিয়ার যত ধরনের খাবার ছিল সব ধরনের খাবারের এখানে তারা আর কি বিভিন্ন স্টল দিয়ে বসেছিল, মেলার মতো যেটাকে বলে। তো দেখতে খুব ভাল লাগছিল যে আসলে কানাডার মতো জায়গায় আমাদের এশিয়া মহাদেশের এত বড় একটা ফেস্টিভ্যাল চলতেছে নেথন ফিলিপস স্কোয়ারের মতো জায়গায়। খুব ভালোই লাগছিল দেখে। তো যেটা আসলে বলে বোঝানো যায় না যে এশিয়ান একটা ফেস্টিভ্যাল আমি কানাডাতে এসে দেখছি। এখানে তারা বিভিন্ন ধরনের আর কি ইন্ডিয়ান যত আইটেম ছিল, এটা বোধহয় রাজকাচুরি, তারপর হচ্ছে পানিপুরি, ধোসা, মাসালা ধোসা আর কি, ইন্ডিয়ান চাট মশালা আর কি, ইন্ডিয়ান যত ইন্ডিয়ান আইটেম ফুড আমরা আসলে দেখি, সব ধরনের খাবারের বিভিন্ন স্টল। তো আমি আর প্রিয়াম ফার্স্টে নুসরাত বুঝতে পারছিলাম না যে মানে কী হচ্ছে, এটা কী আসলে। তো পরে জানতে পারলাম যে এখানে 2 দিন ধরে আসলে ওদের এই প্লেসটায় 2 days ধরে আর কি ওদের এই প্রোগ্রামটা চলছে। তো যেটা থেকে আসলে খুব ভাল লাগছিল।
রসগোল্লা, গোলাপ জামুন, কোনো কিছু বাদ ছিল না। তো রোদের তাপটাও ছিল প্রখর, যেটা কি বলবো, অনেক গরম লাগছিল। তো এখানে বিভিন্ন ধরনের ফুড স্টল দিয়ে তারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল, যেখানে ওদের বিভিন্ন কালচারাল শো ছিল। এই যে এখানে কালচারাল শো হচ্ছিল, গান ছিল, বিভিন্ন এটাকে কী বলে, ম্যাজিক শো ছিল, দেন হচ্ছে গিয়ে ডিজে পার্টির মতো ছিল, রাতের বেলা ডিজে পার্টির মতো হয়। তো প্রিয়াম নুসরাত তো ওদের খাবার দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছিলো, বাট প্রাইস অনেক হাই ছিল, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো একটা ছোলা বাটুরের প্লেট, যেখানে 2 পিস লুচি আর হচ্ছে গিয়ে ছোলা দিয়ে ওরা প্রায় $14 $15 করে সেল করতেছিল, যেটা আমি নুসরাতকে বললাম যে আমরা নেক্সটে যেহেতু ইন্ডিয়া যাব, এইখানে তুমি এগুলো ট্রাই করবা। তো নুসরাত প্রথমে মানা করলো, পরে আমরা বোধহয় এক প্লেট বোধহয় নিয়েছিলাম খাবার, জাস্ট খাবারের জন্য। পরে আবার বাইরে থেকে আমরা সেই হটডগটা খাই, যেখানে আমাদের ভাল লাগছিল। তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো প্রত্যেকটাকে যেহেতু মেলার মতো, তো প্রত্যেকটা ফুড স্টলে এই ইন্ডিয়ান প্রত্যেকটা আইটেমের প্রাইস অনেক হাই ছিল। তো এটা আসলে যারা এখানে পার্মানেন্টলি থাকে, কারণ ইন্ডিয়ান কমিউনিটি এখানে অনেক বড়, তো ওরা আসলে এখানে ওইভাবে ওরা আসে, কারণ ইন্ডিয়ান আইটেম ওরা ওইভাবে খেতে পারে না। তো এখানে একটা মেলার মতো তারা দেখছে, তো ওইখানে ওরা খুব এনজয় করছিল। তো ওদের সাথে সাথে আমরাও অনেক সময় এনজয় করলাম। তো এইখানে প্রায় অলমোস্ট 4-5 ঘন্টা ছিলাম। তো টরেন্টো সাইনের এই জায়গাটায় আমাদের বেশ কিছু ছবিও তোলার দরকার ছিল, কারণ আমরা ছবি তুলতে পারিনি এর আগের দিন, কারণ রাতের বেলা আসছিলাম। তো দিনের বেলা এসে দেখলাম এত বড় একটা ক্রাউড। তো দেখতেই পাচ্ছেন যে টরেন্টো সাইনের সামনে সবাই বসে রয়েছে, এর মাঝখানে আসলে সবাই ছবি তুলছে। তো পরে এই যে আমরা এখান থেকে ফুডকার্টের থেকে এই যে হালাল খাবার নিয়ে নিলাম। নুসরাত একটা নিল হচ্ছে গিয়ে হটডগ, আর আমি নিলাম হচ্ছে একটা বিফ চিজ বার্গার এখানে কার্টে আমাদের পড়েছিল বোধহয় $8 উইথ ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড, হ্যাঁ, উইথ ফ্রেঞ্চ ফ্রাই। আর নুসরাত নিয়েছিল হচ্ছে গিয়ে হটডগ, ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে গিয়ে একটা এই ড্রিঙ্কস সহ, এটা পড়েছিল বোধহয় $12। তো ওই দিনও আমরা সারা রাত ওইখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম, সন্ধ্যা বলতে আর কি রাত 8টা 9টা পর্যন্ত ছিলাম। দেন আমরা পরের দিন হচ্ছে গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে সকালবেলা কি ওই দিন আসলে অনেক লং টাইম আমরা ঘুমাই, তো 12টা পর্যন্ত ঘুমে দেন উঠে ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসাথেই করার জন্য চলে যাই সেই পাকিস্তানি হালাল ফুড শপটায়, যেখানে হচ্ছে গিয়ে আমরা একটা প্লাটার নিলাম, যেখানে হচ্ছে গিয়ে রাইস থাকবে, তারপর হচ্ছে গিয়ে চিকেন কারি থাকছিল, এবং হচ্ছে গিয়ে নান ছিল, যেটার প্যাকেজ ছিল হচ্ছে গিয়ে ড্রিঙ্কস সহ $18। তো এই ট্রামগুলো আমরা ফার্স্টেই প্রথম কয়েকদিনই দেখেছিলাম, এই যে সেই ট্রামগুলো যে আসলে কিভাবে ইউজ করা যায়। তো সাহস করে নুসরাতকে বললাম যে চলো আমরা উঠি, দেখি কিভাবে এটা আগে থেকেই কার্ড করতে হয়, বাট আমি আমার ভিসা কার্ড দিয়ে আসলে $3 করে $3 করে পড়ে এন্ট্রিতে। ওই $3 করে আমরা, কারণ এত হাঁটা সম্ভব হচ্ছিল না, তো হাঁটতে হাঁটতে সামনে একটা হারবার ফ্রন্টের একটা জায়গা দেখলাম, যেই জায়গাটায় চিন্তা করলাম যে নুসরাত আর আমি যাই। তো ওইখানে গিয়ে আমরা সেটাই রজার সেন্টারের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। ওইখানে এসে একটা স্টপে নেমে যাই। তো এখানে আমাদের হোটেল থেকে এখানে ট্রাম্পে উঠলেই এটা $3 করে। তো আমি ভিসা কার্ড দিয়ে আসলে বিলটা পে করে দিই। দুজনে $6 পড়েছিল, কারণ অনেক হাঁটা হয়েছে, কানাডাতে অনেক বেশি আমরা হেঁটেছি, এক্সপ্লোর করেছি। তো এখানে সেই যে রজার সেন্টারের পাশ দিয়ে যাচ্ছিলাম, রাস্তা ব্লক করা ছিল, কারণ ওই দিনও টরেন্টোর গেম ছিল, বেসবল গেম, যেটা ওদের এখানে অনেক ফেমাস। এইখান দিয়ে এইটাই সিএন টাওয়ার রজার সেন্টারের পাশ দিয়েই হেঁটে হেঁটে আমরা সেই হারবার ফ্রন্ট যে প্লেসটা ওইখানে যাচ্ছিলাম। তো ওইটা আর কি হারবার ফ্রন্টটা হচ্ছে গিয়ে নদীর পাড়ে, নদীর বলতে এটা একটা অন্টারিও লেক বোধহয়, সেই অন্টারিও লেকের পাশ দিয়ে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, যেখানে অনেক অ্যাক্টিভিটি ছিল। তো আমি আসলে এগুলো সব গুগলে সার্চ দিয়েই এই প্লেসগুলো বের করি। হারবার ফ্রন্টের এই জায়গাটা অনেক ভাল লাগছে আমার, যেটা আসলে বলার বাইরে ছিল আসলে, কারণ নুসরাত আর আমার দুজনেরই আসলে বিচ বা আর কি সমুদ্র, এই জায়গাগুলো খুব ভাল লাগে। তো এখানে গিয়ে দেখলাম বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, যেখানে আমি এখানে আসলে সবাই নিজেই স্পিড বোর্ড নিয়ে তারা বিকালবেলা ঘুরছে। ওইখানে আমি আসলে টিকিটের প্রাইস সম্পর্কে জানতে গিয়েছিলাম, তো দেখলাম যে 1 ঘন্টায় 2 জন গেলে সেটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে $135।
$135 হচ্ছে গিয়ে জাস্ট 1 আওয়ারের জন্য, আর 2 ঘন্টার জন্য বোধহয় $200 দুইজন। এটা আপনি নিজে স্পিড বোট নিয়ে পুরো অন্টারিও লেকের এখান দিয়ে 1 ঘন্টা বা টাইম অনুযায়ী ঘোরা যায়। তো নুসরাতকে জিজ্ঞেস করলাম যে যাবা কিনা, তো এইখানে এই যে আমি বসিয়ে নিয়ে নিয়েছিলাম, যেখানে প্রাইস আমাকে বলে দিয়েছিল যে হ্যাঁ 1 আওয়ারের জন্য হচ্ছে $135। তো দেখে পরে নুসরাতকে এসে জিজ্ঞেস করলাম যে চলো যাবা কিনা, বাট ও আসলে সমুদ্রের ভিতরে যেতে ভয় পায়, বাট ও সমুদ্রকে লাভ করে, বাট এইভাবে স্পিড বোর্ডে ওর জার্কিংয়ে ওর মনে হয় ওর খারাপ লাগবে, সিসিকের মতো ওর কাছে ফিল হয়। তো আমি ওকে বললাম, বাট ও গেলো না। তো আসলে ওই দিন আর যাওয়ার পরে আর হলো না এই স্পিড বোর্ড নিয়ে। এটা আর একটা এক্সপিরিয়েন্স হতো হয়তো বা। তো এইখান দিয়ে পরে ও বললো যে আসলে বিকেলের সময়টা খুব সুন্দর, চলো আমরা এইখান দিয়ে হেঁটে হারবার ফ্রন্টটা দেখি, এই প্লেসটাকে এনজয় করি। এটাও আসলে অনেক বড় জায়গা, হারবার ফ্রন্টের এই প্লেসটা খুবই সুন্দর, যেটা আসলে আমরা পরও আরও একদিন যাই, কারণ আমি বিকেলবেলা গেছিলাম, গিয়ে আমার আসলে মন ভয় নেই। যে দেখেন এই যে এই সমস্ত বোটগুলো নিয়ে, স্পিড বোটগুলো নিয়ে নিজেই আসলে ড্রাইভ করে যাওয়া যায়। তো এটা এত বড় প্লেস ছিল, এখানে আমরা দুইজন কতক্ষণই করলাম, ভালোই লাগছিল। নদীর সমুদ্রের পাড়ের বাতাস, এটা হচ্ছে কি আসলে সেই অন্টারিও লেক, পুরা লেকটা জুড়েই আসলে টরন্টোর 4 সাইড দিয়ে লেক এরিয়া আছে। তো হারবার ফ্রন্টের সাইড দিয়ে আমরা হাঁটছিলাম। আসলে এইগুলো ট্যুরিস্টদের জন্য অনেক সুন্দর প্লেস। দেখেন ওদের সিস্টেমগুলো কত সুন্দর, বসার জন্য জায়গা, মাঝখানে আসলে বালি রেখেছে ওরা, বাচ্চারা ওইখানে বালির মধ্যে খেলছে, ফ্যামিলি নিয়ে তারা টাইম স্পেন্ড করছে। এই সাইডে আবার তারা সুন্দর করেই করছে, বাট এইখানে আসলে নামা যায় না, এই সাইডগুলো নামার জন্য না, বাট আসলে ওরকম সুন্দর একটা ভাইব, যেখানে চেয়ার দেওয়া আছে, বসার প্লেস আছে, সুন্দর। আর পানির শব্দটা এত সুন্দর, এত ভাল লাগছিল, যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো এক সাইডে বসার মতো, হাঁটার মতো জায়গা। তো ওই অপোজিট সাইডে আবার দেখলাম হচ্ছে কি একটা ছোটো এয়ারপোর্ট, মেবি এটা ডোমেস্টিক কোনো এয়ারপোর্টটার নাম এখন আর খেয়াল নেই, ওই মোমেন্টে আমি বের করছিলাম। তো ডোমেস্টিক এয়ারপোর্ট, মাঝখানে অন্টারিও লেক, ওই সাইডে আবার এয়ারপোর্ট, খুব প্লেসগুলো আসলে আমরা এত উপভোগ করতেছিলাম, এতই ভাল লাগছিল। এখানে অনেক অনেক প্লেন নামছিল, জানি না এটা কি আসলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমার কাছে মনে হচ্ছিল না, বাট অনেক প্লেন আসছিল, দেখলাম যে ঘন্টায় 5-6টা প্লেন নামছে। তো আমরা এখান থেকে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এটা সিএন টাওয়ারের পাশ দিয়ে এসে এই হারবার ফ্রন্টটা, তো আপনারা যদি যান কখনো, তো এইখানে হারবার ফ্রন্ট লিখে, টরন্টো হারবার ফ্রন্ট লিখে সার্চ দিলে গুগল ম্যাপে চলে আসবে। তো আসলে ওইভাবেই বের করা হয়, আমি বের করেছিলাম। সিএন টাওয়ারের পাশে রজার সেন্টারের সাইড দিয়ে চলে আসা যায়। তো ওদের এখানে এটা হচ্ছে গিয়ে ফায়ার রিসোর্সের একটা শিপ ছিল আর কি। প্লেসগুলো দেখার মতো, এবং এখানকার ওয়েদারটা এত সুন্দর ছিল। কিছুক্ষণ আগে রোদ ছিল, তো রোদটা যখন নেমে যায় তখন আস্তে আস্তে, তো এই প্লেসটা আমাদের জন্য নতুন একটা প্লেস ছিল। এর আগেও যখন টরন্টোতে আসছিলাম, তো তখন আমরা সিএন টাওয়ারের কাছেও গিয়েছিলাম, নেথান ফিলিপস স্কয়ারে গিয়েছিলাম, বাট এই হারবার ফ্রন্টে আমরা এবারই প্রথম আসি। তো এখানে সাইডেই একদম দেখেন না, আমি এখানে হেঁটে নিজেই নেমে গিয়েছিলাম, নিজের কাছে আর কি। শিপটা এগুলোকে আসলে আহ, আহ, আসলে আমরা যেগুলো আসলে ছবিতে দেখি, বাস্তবে যখন কাছে পাই তখন খুব ভালো লাগে, যেটা আসলে বলে বোঝানোর মতো নয়। এরকম প্লেসগুলো আসলে আমরা বাস্তবে খুব কমই দেখেছি, যেটা আসলে আমার কাছে এই মোমেন্টগুলো আমি খুব এনজয় করেছিলাম, আমি এবং নুসরাত। বাট আয়ান আরিয়ানাকেও প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম। দেখেন ওদের যেই স্পটগুলো কত সুন্দর করে পার্কের মতো সাইডে, এক সাইডে ওরা বিচের মতো করে রাখছে, আরেক সাইডে ওরা পার্কের মতো করে রেখেছে, যেগুলো আসলে বলে বোঝানোর মতো নয়। এবং ট্যুরিস্ট ডেস্টিনেশন প্লেসগুলো, অ্যাট্রাকশন প্লেসগুলো ওরা অনেক সুন্দরভাবে মেনটেন করেছে। এবং আসলে এই যে দেখেন, এইখান থেকে ছবি তোলার এমন একটা প্লেস করেছে যার পিছনে একদম সিএন টাওয়ারটা সুন্দরভাবে বোঝা যায়। তো এটা ছিল হচ্ছে গিয়ে একটা কানাডিয়ান কোনো কোম্পানি, যেটা পাশেই এখানে এই যে দেখেন এই পার্কটা এত সুন্দর করে, আসলে আমরা যে কার্টুনে যে সিন্ড্রেলা যে পার্ক দিয়ে দৌড়াদৌড়ি করে যায়,
বা যেরকম আমরা আসলে কার্টুনে দেখেছি বা বিভিন্ন ইংলিশ মুভিগুলোতে দেখতে পাই, ঠিক ওরকম পার্কের ভিতরের প্লেসগুলো লাইটগুলো ওরকম নিভু নিভুভাবে জ্বলছে। পার্কগুলো দেখতেও খুব ভাল লাগছে। এখানে ন্যাচারাল কিছু ছোট ছোট পাখির শব্দ, দেন হচ্ছে গিয়ে ছোট ছোট কাঠবিড়ালি যাচ্ছে, দেখতেও আসলে অন্যরকম ভালো লাগা আসলে, যেগুলো বাস্তবে আসলে না, নিজের চোখে না দেখে আসলে বোঝা যায় না। একদিকে হচ্ছে গিয়ে শিপইয়ার্ড, আরেকদিকে হচ্ছে গিয়ে আপনার এত সুন্দর পার্ক, খুবই ভালো লাগার মতো এবং খুব রিফ্রেশিং একটা প্লেস। যে এই প্লেসটা আসলে আমরা পরপর 2 দিন যাই, কারণ আমার প্লেসটা এতই ভালো লেগেছিল। তো এটা হচ্ছে গিয়ে কানাডা থেকে আমাদের অলমোস্ট 19th নাম্বার ডে। আর 2 দিনে হয়তো আমরা কানাডাতে টরন্টোতে আছি, দেন বাংলাদেশে ব্যাক করব। এখানে সবাই বিকেলে তাদের ডগি নিয়ে আসে, ডগি নিয়ে এসে হেঁটে, বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চারাও স্কুটি চালায়, যে যার মতো ঘুরে ফিরে, এবং প্লেসগুলো আসলেই ভালো লাগার মতো বিধায় ওদের মাইন্ড কেন আসলে ফ্রেশ থাকবে না? দেখেন, এত সুন্দর প্লেস, এত সুন্দর ওয়েদার, সব কিছুই ওরা উপভোগ করতে পারে, যেটা আসলে আমরা এই ঢাকা শহরের মতো জায়গায় থেকে আসলে আমরা বুঝতে পারি না যে আল্লাহ এই পৃথিবীটাকে কত সুন্দরভাবে সে তৈরি করেছে। তো এই পৃথিবীটাই যদি এত সুন্দর হয়, আসলে জান্নাত কত সুন্দর আসলে আমাদের বোঝার মতো এখনও নেই। আসলে এই প্লেসগুলো অসম্ভব রকম সুন্দর, যেটা আসলে আমি এইখানে ক্যামেরাতে কতটুকু আপনারা বুঝতে পারছেন জানি না। তো এখন আমরা হাঁটতে হাঁটতে আবার চলে যাব হচ্ছে গিয়ে আজকে আমাদের রুমে। তো এখানে নুসরাত আবার সেই যে হলিউডে যে আমরা বড় বড় গাড়িগুলো দেখতে পারি, লিমোজিন যেই কারগুলোকে বলা হয়, সেই কারগুলো একটা আমাদের সামনে পড়ে, অনেক বিশাল বড় গাড়ি। তো এইখানে এই যে এটা হচ্ছে ট্রাম্প স্টেশন, এখান থেকে আমরা ট্রাম্পে উঠবো। তো ওয়েট করছিলাম ট্রাম্পের জন্য, যে ট্রাম্প আসলে ট্রাম্পে করে চলে যাব। তো বেশ কিছু সময় ওয়েট করি, কারণ ট্রামগুলো কিছুক্ষণ পর পরে আসে। এই তো ট্রাম্পে চলে আসছে, আমরা ট্রাম্পে আবার উঠে যাই। তো এই ট্রাম দিয়ে এক রাস্তায় সোজা গেলেই হচ্ছে নান্ডা স্ট্রিট, যেটা আমাদের হোটেলের প্লেস। তো এখন হোটেলে যাওয়ার জন্যই আসলে উঠেছিলাম, বাট এটা আসলে আমরা ভুল করেও আসলে রাস্তা না চিনলে যা হয়, এখান দিয়ে আমাদের ইউনিয়ন স্টেশনে চলে আসি আমরা। দেখি হাতটা উল্টা আর কি, ভুল ট্রাম্পে উঠে গিয়ে আসলে আমরা এই সমস্যাটায় পড়ি। তো ইউনিয়ন স্টেশন যখন চলে আসি, তখন আবার নুসরাত বলছে যেহেতু রাতে খেতেই হবে, তাহলে চলো ন্যাথন ফিল স্কোয়ার ওইখানে গিয়ে বার্গার খাই আমরা। তো সেই ইউনিয়ন স্টেশন যেটা শেরাটন হোটেলের পাশে, কানাডার শেরাটন আর কি, টরন্টো শহরের শেরাটন হোটেলের পাশে। তো এটাও অনেক বড় একটা হোটেল, 5 স্টার হোটেল, এটাও খুব সুন্দর। তো আমরা এখান দিয়ে সেই সিএন টাওয়ারের এই সাইডে চলে আসি। ভুলে আসলে চলে যাওয়ার কথা ছিল আমাদের রুমের কাছাকাছি, বাট ওই ট্রামটা আসলে আসলে ওদের নাম্বারগুলো তো আমাদের জানা ছিল না, যার কারণে আসলে ভুল নাম্বারে উঠে তো এই অন্য রোডে চলে আসি, যেটা ইউনিয়ন স্টেশনে বের হই। ইউনিয়ন স্টেশন থেকে তো আমরা এখন খাবারের জন্য ডিনার, এই যে সেই টরেন্টো ন্যাথন ফিল স্কোয়ার। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কালকেই এখানে একটা এত বড় প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে। পরের দিন গিয়ে আমরা টোটালি অবাক, আসলে এত ক্লিন একদিনের মধ্যে আসলে কয়েক ঘন্টা, ওরা আসলে প্রোগ্রাম শেষ করার সাথে সাথেই বোধহয় ওরা সেই জায়গা ক্লিন করে ফেলে। আমরা আমাদের সেই ফেভারিট হটডগস এবং ফ্রেঞ্চ ফ্রাই খেতে চলে আসি। এই হটডগস, ফ্রেঞ্চ ফ্রাই এবং ড্রিঙ্কসের প্যাকেজটা আমাদের পড়েছিল হচ্ছে গিয়ে $13 করে। তো এখানে এসে সেই টরেন্টো লেখাটা দেখেন, কালকে এখানে প্রোগ্রাম ছিল, এখানে কত মানুষের গ্যাদারিং ছিল, বাট আজকে এখানে সুন্দর। তো আমরা সেই টরন্টো সাইনের কাছে ডিনারও করব চিন্তা করেছিলাম, হটডগ খাবো, হটডগ খেয়ে সেই রাতের ভিউটা আপনাদের দেখাচ্ছি। টরন্টো লেখাটা আসলে এত সুন্দর লাগছিল রাতের ভিউটা। এখানে আমরা একটু ছবি টবি তুললাম, হালকা একটু এই যে আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম। আসলে বাংলাদেশ থেকে এইখানে এত জায়গাগুলো আসলে আমরা এই প্লেসগুলো ভিজিট করেছি, বাট তারপরও এক একটা ভিউ দেখানোর জন্য আসলে আপনাদের জন্যই আসলে এই প্লেসগুলোতে যাওয়া। কারণ দিনের ভিউ দেখানো হয়েছে, রাতের ওরকম সুন্দর ভিউ দেখতে পাইনি। আর এটা হচ্ছে গিয়ে কানাডার নাইট লাইফ, দেখেন কত সুন্দর উজ্জ্বল লাইটগুলো, জায়গা আর কি, লাইটগুলো সব জ্বলছে।
রাতের কানাডা, টরন্টো শহর অসম্ভব রকম সুন্দর। এখন অলরেডি রাত 10টার উপরে বাজে। আমরা রুমে যাওয়ার জন্য হাঁটছিলাম, একটু আগে 9টার দিকে ওদের এখানে রাত হয়। তো এখানে যাচ্ছিলাম, বিভিন্ন ধরনের খাবারের দোকান, বিভিন্ন শপ দেখছিলাম। আর হেঁটে হেঁটে এক্সপ্লোর করার মজাটাই আসলে অন্যরকম। তো আজকে আমাদের হচ্ছে গিয়ে কানাডার লাস্ট ডের আগের দিন। তো আমরা এখন নুসরাতকে জিজ্ঞেস করছিলাম যে আসলে প্ল্যান কী কী করা যায়। বাট ওই যে প্রথম দিন যে আমরা টিটা খাই টরন্টোতে এসে, ক্যারামেল টি, যেটা ক্যারামেল মিল্ক, আসলে অটোয়াতে গিয়ে আমরা এই খাবারগুলো খেয়ে আসলে এতটাই ফেমাস হয়ে গেছিলাম। তো যেটা কি বলবো, সকালবেলা একটা টিপিটি নিয়ে করলাম। তো আজকে আমরা কিছু শপিং করলাম। আমার একটা জুতা কিনলাম, কেটস, যেটা আসলে আম, আমি আসলে শ্যুট চাইতে কেটস লাভার। তো আয়ানের জন্য একটা কেটস, আরিয়ানার জন্য, আমার নিজের জন্য কিছু টুকটাক শপিং করার দরকার ছিল। এগুলো আসলে না করলেও হয় না। তো এখান থেকে আমি একটা শ্যু কিনলাম, যেটার প্রাইস হচ্ছিল। আজকে আমরা সকাল সকাল উঠেই কিছু শপিং করলাম। ও আচ্ছা, এখন সেই ক্যারামেল টিটাকে নিব। এই ক্যারামেল টি এগুলো হচ্ছে গিয়ে পার বড় লার্জ যেটা, সেটা হচ্ছে গিয়ে $8 মতো, ট্যাক্স সহ অলমোস্ট 9 পয়েন্ট সামথিং আসে। আর এই খাবারগুলোর প্রতি আসলে আমরা এতটাই প্রেমে পড়ে যাই, যেটা কি বলবো, যে না খেলে ভালো লাগে না। একটা ক্যারামেল টি নিয়ে আমরা সেই আবার ট্রাম্পে উঠে গেলাম। হয়তো বা ডোলার আমার দিকে যাব, কিছু শপিং করব, এরকমভাবেই আমাদের প্ল্যানটা ছিল। দেখতে দেখতে আমাদের আসলে 19টা দিন পার হয়ে গেছে এখন। প্রথমেই আসলে এর আগের দিন আমরা রাতের হারবার ফ্রন্টটা দেখেছিলাম। আজকে সকাল সকাল চলে আসি, সকাল সকাল না আসলে এই মোমেন্টে, কারণ লাস্টের টার্নটাতে যে কদিনই ছিলাম একটু লং টাইম আসলে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেন 12টা 1টার দিকে চলে আসলাম সেই হারবার ফ্রন্টে, বিচটাকে দেখার জন্য। কারণ বিকেলের ভিউটা একরকম, দিনের ভিউটা আরেক রকম, আর রাতের ভিউটা আরেক রকম। এখান দিয়ে আমরা হাঁটছিলাম হচ্ছে গিয়ে এখন এই ইসের কাছে যাব, আরেকটা ট্যুরিস্ট প্লেসের জন্য। আসলে আসলে এগুলো সবই আমি মোবাইলে গুগলে সার্চ দিয়ে দিয়ে এই হারবার ফ্রন্টের এইখান দিয়ে হাঁটছিলাম। কালকে যেই সাইডটা আমরা ঘুরেছিলাম, আজকে আবার অন্য সাইডটাও দেখলাম আরেক রকম পার্ক। এখানে আসলে বিকেল থেকে মানুষজনের অনেক আনাগোনা। মানুষজন এখানে হাঁটতে বের হয়, এবং তারা হেঁটে হেঁটে পার্কে ফ্রেশ এয়ার এবং পিকনিক টাইপের করে। অনেকে দেখা গেছে আপনার খাবার দাবার নিয়ে আসে, তারা এখানে খেয়ে দেয়ে সুন্দরভাবে রাতের ডিনার সেরে দেন হচ্ছে গিয়ে বাসায় যায়। তো এইখানেরও কিছু ব্লগ আমি আলাদা করেছিলাম এখানে বসে। সেই ব্লগগুলো আপনারা যদি না দেখে থাকেন, সেই ব্লগগুলোই কাইন্ডলি দেখে আসবেন। এখানে বসেই আমি সেই আমাদের আসলে টোটাল কানাডার এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে এই পার্কে বসেই। এখানে এই কিছু কাজ ছিল, যার কারণে আবার আমরা বিকেলবেলা এসে সেই ইগুলো আসলে এই ভিউগুলোতে বসে যতটুকু ইনফরমেশন দেওয়া যায় ওই ইনফরমেশনের ভিডিওগুলো আমি এখানে বসেই করি। এবং অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়, কারণ 2-3টা ভিডিও আমি এখানে করি। তো অসাধারণ প্লেস বলেই আসলে আমি এই প্লেসটাকে 2-3 দিনই আসি। লাস্টে টরন্টোতে যে কয়দিন ছিলাম, কারণ চলে যাব এই প্লেসগুলোকে মিস করব, এই কথা ভেবে আবার এসেছিলাম। কারণ নুসরাত বলছিল চলো নতুন কোনো জায়গায় যাই, বাট আসলে এই জায়গাগুলোকে এত ভাল লাগে আমার। আসলে আমি জানি না, আমি সমুদ্রের প্রতি আমার বেশি টান। আর এই প্লেসগুলোতে আবার চলে এসে অনেক সময় স্পেন্ড করি। ওই ভিডিওগুলো হয়তো আপনাদের এখানে অতটা বলে বোঝাতে পারছি না, বাট আমি অনেক সময় এই হারবার ফ্রন্টে আমি অনেক সময় আসলে স্পেন্ড করেছিলাম। এই যে দেখেন, এখানে বসার মতো সুন্দর চেয়ার ছিল। এই চেয়ারে আমি বসে বসে আমি আর নুসরাত অনেক সময় গল্প করি। দেন হচ্ছে গিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে রুমের কাছাকাছি, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল।
ওয়েদারে দেখলাম যে বৃষ্টির সময়। দেন এই ট্রামগুলোতে আপনি যতবারই উঠবেন না, এখানে একটা পাস ইউজ করা যায়। আপনি যদি পাস ইউজ না করতে পারেন সেক্ষেত্রে আপনি ভিসা কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। তো রাতের ডিনার করার জন্য চলে আসলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে, যেটা আমাদের রুমের রুমের পাশেই ছিল, বেশি দূর ছিল না। তো এখানে আমরা হচ্ছে গিয়ে একটা টমিয়াম সি ফুড স্যুপ, সরি টমিয়াম সি ফুড স্যুপ একটা অর্ডার দিই, যেটার প্রাইস ছিল অলমোস্ট $13 আর $15। আমি এখানে ওনাকে শিওর হয়ে নিয়েছিলাম যে এখানে অন্য কোনো আইটেম আছে কিনা। তো আরও কিছু আইটেম আমরা টেস্ট করি এখানে। গুলো রাতের ডিনার আমরা সেরে নিয়েছিলাম। রাতের ডিনার শেষ করে, এটা হচ্ছে আমাদের রুমের পাশেই আরেকটা বার টাইপের। তো এখানে আসলে আমাদের যাওয়া হয়নি বা আমরা যাইনি, কারণ যেহেতু আমি ড্রিঙ্কস করি না, নুসরা তো ড্রিঙ্কস করে না, তো এখানে আমরা যেতে চাইনি। তো এখান দিয়ে হেঁটে হেঁটে আবার রুমের কাছাকাছি চলে যাচ্ছিলাম, যে রুমে দেখতে দেখতে আসলে রাতগুলো চলে যাচ্ছে। এবং এই টাইমটা আসলে আমাদের মনটা খুব খারাপ ছিল। প্রথমে বেশ কয়েকদিন আয়ান ভালোই ছিল, তো লাস্টের 3-4 দিন ও একদমই আসলে বাসায় কারো কথাই শুনছিল না, ও খাওয়া দাওয়া অফ করে দিচ্ছিল। তো আজকে আমাদের দেখতে দেখতে আমাদের যাওয়ার পালা চলে এসেছে। টরন্টো শহরকে, কানাডাকে বিদায় দিয়ে আজকে এই যে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার হোটেল থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স ছিল হচ্ছে গিয়ে 1 hour 30 minutes এরকম। হ্যাঁ, 1 hour 30 minutes or 1 hour 20 minutes। আমি উবার কল করে নিয়েছিলাম। আমার ফ্লাইট ছিল হচ্ছে গিয়ে দুপুর 3টায় ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজে। এখন হচ্ছে গিয়ে আমরা সেই কানাডার টরন্টোকে বিদায় জানাচ্ছিলাম। মনটা খারাপ ছিল হচ্ছে গিয়ে আয়ানের জন্য, কারণ ও লাস্টের কয়েকদিন ওর বা একদমই খাওয়া দাওয়া অফ করে দিয়েছিল, ওর জ্বর এসে পড়েছিল, জ্বর চলে আসছিল। তো এগুলো যখন লাস্টের 2 দিন শুনতে পারি খুব খারাপ লাগছিল, মনটাও ভালো ছিল না। এবং খুব মনে মনে খুব ভালো লাগছিল যে হ্যাঁ, কতক্ষণে ওদের কাছে যাব। বাট এটা অনেক বড় একটা জার্নি। দেখতে দেখতে আমরা এয়ারপোর্ট চলে আসলাম, টরন্টো এয়ারপোর্টে, যেখান থেকে আমরা এখন বাংলাদেশের জন্য চলে যাচ্ছি। এসেই প্রথমে আমাদের লাগেজ নিয়ে আমরা চেকিংয়ে চলে যাই। সেখানে চেকিং করে এখানে একটা মিস্টেক হয় আসলে। আমাদের যখন আমরা টিকিট বুকিং করি, ওইখানে আসলে একটা মিস্টেকলি ওরা পার পার্সনের 2 লাখেজের মতো ছিল। বাট আসলে এটা আমাদের মিস্টেক হয় যে আমরা ভুল করে আসলে ওভার আমাদের ওয়েট হয়ে যায়। ওভার ওয়েটের কারণে আসলে লাগেজগুলোতে এখানে সেলফ চেকিং করছিলাম আমি। আমার পাসপোর্ট দিয়ে আমি আমার এই স্ক্যান করে আমার বোর্ডিং পাস নিচ্ছিলাম। তো বোর্ডিং পাস নেওয়ার সময় আমি 2টা লাগেজ চেকিংয়ে দিতে পারি, দেখি আমার আরেকটা লাগেজ চেকিংয়ে নিচ্ছিল না। তো পরে গিয়ে জানতে পারলাম যে আসলে ওইটা ওভার আমার বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণে পরবর্তীতে সেটা আমি আসলে বাইরে থেকে টুকটাক কিছু শপিং করি সবার জন্য। আমি বাইরে ঘুরতে গেলে আমার ভাল লাগে, ফ্যামিলি মেম্বারদের জন্য এখানে আয়ানা রিয়ানার জন্য চকলেট এগুলো কেনা হয়েছে। তো পরে একটা ওভার লাগেজের জন্য আমাকে অলমোস্ট প্রায় $250 মতো আসলে আমি জরিমানা দিই, যেটা আসলে মিস্টেক বলবো না আসলে ভুল বলবো, এটা নিয়ে আসলে একটু চিন্তা করছিলাম যে $250 একটা ওভার ব্যাগের জন্য অনেক অনেক বেশি হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের এখন যাওয়ার পালা, আমরা বোর্ডিংয়ের জন্য যাচ্ছি। তো আপনারা যারাই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসবেন, মাথায় রাখবেন যে আপনাদের এন্ট্রির সময় হচ্ছে গিয়ে আপনাদের ইমিগ্রেশন হবে, বাট আপনি যখন আউট হবেন তখন আর ইমিগ্রেশন হবে না। এটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম যে আসলে ইমিগ্রেশন কোথায় করব। বাট পরবর্তীতে আমি জানতে পারি যে না, আমাদের ইমিগ্রেশনের দরকার হয় না, কারণ আমরা জাস্ট ইনের সময় ইমিগ্রেশন হবে, বাট চেক আউটের সময় কোনো আমাদের সিল দিবে না বা করবে না, আমাদের এই অটো চেক আউট হয়ে যাবে। এখন দেখতে দেখতে আমরা এখন প্লেনে উঠছি, যেটা হচ্ছে গিয়ে এখন এখান থেকে আমাদের হংকং যেতে হবে। হংকং থেকে দেন হচ্ছে গিয়ে ট্রানজিট ছিল আমাদের 3 ঘন্টা, দেন হচ্ছে আমাদের বাংলাদেশে ঢাকায় আমরা করব। তো অন টাইমই আমাদের প্লেন ছাড়ে, যেটা হচ্ছে গিয়ে প্রায় 15 ঘন্টার লং জার্নি।
একদিকে ভালো লাগছিল আহ, যে কত তাড়াতাড়ি বাংলাদেশে যাব, আয়ান আর রিয়ানাকে দেখবো, কারণ আয়ানের শরীরটাও ভালো না। এবং এয়ারপোর্টে উঠেই আমাদের প্লেন অলরেডি ছেড়ে দিয়েছে, এবং ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমাদের ফুড চলে আসে, যেখানে হচ্ছে গিয়ে আমি প্রথম দিনের মতো হচ্ছে গিয়ে আমি বিফ দিয়ে ম্যাশ পটেটো নিই, আর নুসরাত হচ্ছে ফিশের আইটেম নেয়। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে একটা ফিশ আইটেম নেয়, যেখানে অনেক ধরনের আইটেম থাকে, ফ্রুটস থাকবে, ডেজার্ট থাকবে, বান থাকবে। আর এটা হচ্ছে গিয়ে হ্যাঁ নুসরাতের ফিশ আইটেমের, আর আমি হচ্ছে গিয়ে বিফ ম্যাশ পটেটো দিয়ে নিয়েছিলাম, বাট শেয়ার করছিলাম দুজনই। এবং দীর্ঘ 15 ঘন্টা জার্নি শেষে আমরা হংকং এয়ারপোর্টে চলে আসি। হংকং এয়ারপোর্টে এসে দেন এখানে আমাদের প্রায় 3 ঘন্টা ট্রানজিট ছিল। ফ্রি ওয়াইফাই নিয়ে আয়ানের খবর নিলাম। তো ওকে ওর দাদা দাদা নিয়ে এসেছে আমাদের বাসায়। ওর শরীরটা অতটা ভালো না। হংকং এয়ারপোর্টটাও অনেক সুন্দর, তো এখানে আমি নামাজ টামাজ পড়ে নিলাম। তো আপনারা চেষ্টা করবেন যেখানেই যান নামাজটা পড়ে নেওয়ার। হংকং এয়ারপোর্টে আমি অনেক সুন্দর একটা আর কি নামাজ পড়ার প্লেস পাই। আর হংকং এয়ারপোর্টটাও আসলে এতটাই গুছানো, যেটা কি বলবো, বাচ্চাদের জন্য ওরা এয়ারপোর্টে ট্রানজিটের সময় বাচ্চাদের খেলার জন্য একটা স্পেস রেখেছে। এবং হংকং এয়ারপোর্টে নেমে আসলে ম্যাকডোনাল্ডস থেকে নুসরাত আমার জন্য বার্গার নিয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই দুজনেই করে অনেকক্ষণ ঘুরলাম যে কিছু নেওয়া যায় কি না। বারবারই চিন্তা করছিলাম যে আর কী নিব, কার জন্য কিছু বাকি রইলো নাকি। ঘুরলাম, দেখলাম হংকং এয়ারপোর্টটা অনেক বড়। এখানে যেহেতু 3-4 ঘন্টার টাইম ছিল, তো এখানে আমরা এই কারণ ম্যাকডোনাল্ডস তো বাংলাদেশে গেলে পাবো না, তো এখানে আবার ম্যাকডোনাল্ডস থেকে বার্গার নিয়ে খেয়ে নিলাম। তো হংকংয়ে এখন আমাদের হচ্ছে গিয়ে আর কি এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে হবে। এই টার্মিনাল জন্য আমাদের এই যে মেট্রো চলে আসে, মেট্রোতে করে আমরা টার্মিনাল চেঞ্জ করি। কারণ আমাদের এখন আর হাতে সময় বেশি নেই, অলমোস্ট খুব আর্লি আমাদের যেতে হবে, কারণ অনেকক্ষণ আমরা এই টার্মিনালে ঘোরাফেরা করে দেখলাম যে আর 15-20 মিনিটের মতো, আধা ঘন্টার মতো আছে। দেন আমরা আমাদের যেই টার্মিনাল থেকে আমাদের প্লেন ছাড়বে ওই টার্মিনাল 3-তে টার্মিনাল 3 থেকে আমাদের প্লেন ছেড়েছিল, তো টার্মিনাল 3-তে চলে যাচ্ছি। তো হাতে যে লাগেজগুলো, নর্মালি হাতে হ্যান্ডব্যাগ ছিল, এগুলো নিয়ে ওইভাবে আমরা মুভ করলাম। এখানেও তখন ঠান্ডা ছিল, বাট বাংলাদেশে তখন নাকি বলো অনেক গরম। দেখেন আমি এত ভারী একটা জ্যাকেট পরে ঘুরছি, বাট আমি নর্মাল ছিলাম। হংকংয়েও বৃষ্টি ওয়েদার ছিল, এখানের ওয়েদারটাও মোটামুটি ঠান্ডাই ছিল। তো আজকে অনেক কথাই বললাম, তো আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাবো যারা আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন, শেয়ার করেছেন। তো নেক্সটে হয়তো বা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের যাতে দিতে পারি সেই দোয়া করবেন আমাদের জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন। চেষ্টা করেছি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো একটা জায়গায় গিয়ে আপনাদের জন্য ব্লগ করে যতটুকুও আসলে আপনাদের জানানো যায়, ট্যুরিস্ট প্লেসগুলো দেখানো যায়, দেখিয়েছি। আজকে এখানে কথা বলতে বলতে চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে আমি এখন লাগেজ কালেক্ট করার জন্য ওয়েট করছি। বাংলাদেশে নামার পরেই আসলে বৃষ্টি আমাকে স্বাগত জানায়। মুষলধারে বৃষ্টি পড়ে এই কয়দিন, নাকি বলে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এই যে উবারে যাচ্ছি, একদম কিছু দেখা যাচ্ছিল না, খুব ভালো লাগছিল। তো যেটা বলছিলাম, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং নুসরাতের নাসিব পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি সেই দোয়াটা আমার জন্য করবেন, এবং আয়ান আরিয়ানা সবার জন্যই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।